অন্যমনস্ক ভঙ্গিতে একটি পেন্সিল তুলে নিয়ে ডেস্কে ঠুকতে লাগলেন তিনি। কিন্তু সেই যে গেল আর ফিরে এলো না জ্ঞানার। ব্যাপারটা কেমন অদ্ভুত। সহকারীর নাম কি, যিনি কাগজগুলো পেয়েছেন, জানতে চাইল রবিন। বললেন অসুবিধা নেই। প্রশ্নটার অবাক হলেন যেন টিন। একটা বুড়ো সামান্য উঁচু হলো। না, অসুবিধা থাকবে কেন? ওর নাম মেরিন ডিক। জ্ঞানারের সহকারী এবং ঘনিষ্ঠ বন্ধু। পরস্পরের দিকে তাকালো কিশোর আর রবিন। একই কথা খেলে গেল দুজনের মনে। মেরিন ডিকের সঙ্গে দেখা করতে হবে। ওকে বয়েস আর কিছু বলার নেই আমার, চাচা জানি বলেছি। উঠে দাঁড়ালেন ডিন। আমার ধারণা মাথায় কোনো গোলমাল দেখা দিয়েছে জ্ঞানারের। স্মৃতি বিভ্রম ঘটিয়ে থাকতে পারে। মিস্টার ডিকের সঙ্গে দেখা করতে চাই আমরা, অনুরোধ করলো কিশোর। আপনি কি কোনো সাহায্য করতে পারেন? আর মিস্টার জ্ঞানারের ঘরটাও একবার দেখতে চাই। একটা কাগজে ঠিকানা লিখে ওর দিকে পাড়িয়ে দিলেন ফলেট। জানালার কাছে গিয়ে হাতের ইশারায় কিশোরকে ডাকলেন। মাঠের শেষ ধারে কতগুলো বাড়ি দেখিয়ে বললেন, বড় বিল্ডিংটাতে গ্রাজুয়েট ছাত্ররা থাকে, আর তার উপরের ছোট ছোট বাড়িগুলোতে ইনস্ট্রাক্টর আর লেকচারাররা। দিনকে ধন্যবাদ জানিয়ে অফিস থেকে বেরিয়ে এলো দুজনে। গাড়িতে উঠে মোসাকে বলল মাঠের ধারের বাড়িগুলোর কাছে নিয়ে যেতে। গাড়ি চালালো মোসা। ডিনের কাছে কি যেন এসেছে সব জানালো ওকে রবিন আর কিশোর। পথে বেশ কিছু ছাত্রছাত্রীকে দেখা গেল সামার সেশনের জন্য নাম রেজিস্ট্রি করতে এসেছে। বাড়িটা থেকে খানিক দূরে গাড়ি রেখে বসে রইল মোসা। কিশোর আর রবিন নেমে গেল আগের বারের মতো। সামনে বেটমত করে এক লোক হেঁটে যাচ্ছে, বয়সে তরুণ। ওকে চোখে পড়েছে তার কারণ গাঢ় রঙের জ্যাকেট গায়ে দিয়েছে আর হাস্যকর ভঙ্গিতে লাফিয়ে লাফিয়ে হাঁটে। দ্রুত হেঁটে ওর পাশ কাটিয়ে এলো দুজনে। পাশ কাটানোর সময় রবিন গায়ে আলতো খোঁচা দিল কিশোর। ইঙ্গিত করলো লোকটার দিকে। একবার পিছনে ফিরে তাকানোর কৌতূহল সামলাতে পারল না রবিন। গোলগাল বুদ্ধিদীপ্ত চেহারা লোকটার। বাড়িটাতে পৌঁছে 17 নম্বর রুম খুঁজে বের করলো কিশোর। দরজার পাশে বসানো কলিং বেলের সুইচ টিপল। কান পেতে রইল ভেতরের শব্দ শোনার আশায়। নেই, কোনো শব্দ নেই। আবার বেল টেপার জন্য হাত বাড়ালো কিশোর। এই সময় পেছন থেকে বলে উঠল একটা হাসিখুশি কণ্ঠ, আমাকে খুঁজছো? চমকে গিয়ে ঘুরে তাকালো কিশোর আর রবিন। সেই লোকটা, মেরিন ডিক। আপনা থেকে প্রশ্নটা বেরিয়ে গেল কিশোরের মুখ থেকে। হ্যাঁ, কি সাহায্য করতে পারি? নিজেরা রবিনের পরিচয় দিল কিশোর। দরজাগুলো ওদেরকে নিজের ঘরে নিয়ে এলো ডিক। কেন এসেছে জানালো কিশোর। হারিস কেনার সম্পর্কে যা যা জেনেছে বিককে জানিয়ে জিজ্ঞেস করলো সে এর বেশি আর কিছু জানে কি না। জানি, জবাব দিল ডিক। তবে পুলিশের ধারণায় এগুলো জরুরি কোনো বিষয় নয়। কি জানেন? আগ্রহে সামনে কে এলো রবিন। দাঁড়াও বলছি। ওদের বসতে বলে একটা চেয়ার টেনে এনে মুখোমুখি কুশল পিক। খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে হারিস। এই খবরটা কি জানো তোমরা? অবাক হলো দুজনেই, মাথা নাড়ল। ঠিক জানালো ইউরোপের যে দেশটায় লেখাপড়া করতে গিয়েছিল কেনার, ওখানে একটা মেয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা তো হয়। ওই মেয়েটাকে নাকি বিয়ে করবে সে। যেহেতু দেশটার সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো না, ওই দেশের মেয়েকে বিয়ে করার কথা তার বোনকেও বলতেও অস্বস্তি বোধ করছে কেনার। তার মানে আপনি বলতে চান স্মৃতি হারানো কি পাগল হয়ে যাওয়ার ব্যাপারটা ঠিক না? জিজ্ঞেস করলো কিশোর। মাথা নাড়ল ঠিক। একেবারেই না। এটা অবশ্য নতুন তথ্য, তবে এর বেশি আর কিছু জানাতে পারল না ঠিক। জ্ঞানের সুরটা দেখিয়ে দেওয়ার জন্য ওকে অনুরোধ করলো কিশোর। এসো। উঠে দাঁড়ালো ঠিক। এই তো পাশের ঘরটায়। জ্ঞানারের ঘরের চাবি আছে তার কাছে, খুলে দিল। দুই গোয়েন্দার সঙ্গে ভেতরে ঢুকে বলল, দেখেছ কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন? সব ঠিকঠাক, বোঝাই যায় না পালানোর প্ল্যান করছিল জ্ঞানার।
আমিও কিছু বুঝতে পারিনি, কিন্তু বিয়ে করার জন্য একটা লোক পালাবে কেন, এটাও তো মাথায় ঢুকছে না। রবিন বলল, আমার মাথায়ও না। এগুলো কি? টেবিলে হাত রেখে কুকে দাঁড়িয়ে কতগুলো কাগজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কিশোর। আপনি বলতে পারবেন? অবশ্যই পারবো। পরীক্ষার প্রশ্ন। নিরুদ্দেশ হওয়ার আগে এগুলো তৈরি হয়েছিল গোনার। কিশোর আর রবিন মিলে পুরো ঘরটা তন্ন তন্ন করে খুঁজল। সঙ্গে সঙ্গে থেকে চিলের নজর রাখলো ঠিক, আর সামনে অস্বস্তি বোধ করতে লাগলো ওরা। কিন্তু লোকটাকে সরানোর কোনো ছুতো বের করতে পারল না। অগত্যর সামনেই খুঁজতে হলো, কোনো সূত্র পেল না। পাওয়ার আশাও অবশ্য করেনি, কারণ এর আগে পুলিশ এসে খুঁজে গেছে। থ্যাংক ইউ। কিশোর বলল, এখন চাই, সময় করে আবার আসবো, আরেকবার খুঁজে দেখবো ঘরটা। যখন খুশি এসো, নির্দ্বিধায় স্বাগত জানালো ঠিক। এক কাজ করো না, বরং আমার এখানেই থেকে যাও, আলাদা বিছানা আছে, থাকার অসুবিধা হবে না। হেসে মাথা নাড়িয়ে বলল কিশোর, না না ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। লোক বেশি আমরা, সঙ্গে আরও একজন আছে, যাই, পরে আসবো। গাড়িতে ফিরে এলো ওরা। অদিত হয়ে অপেক্ষা করছে মুসা। ওরা কি খবর আনে শোনার জন্য। যা জানালো তাতে তেমন খুশি হতে পারল না। তদন্তের অগ্রগতি হয়নি প্রায় কিছুই। এখনও এমন কোনো জরুরি সূত্র পায়নি যেটা কেনারকে খুঁজে বের করতে সাহায্য করবে। মোটেলে ফিরে চলল ওরা। হঠাৎ জিজ্ঞেস করলো রবিন, ঠিক লোকটাকে কেমন মনে হলো তোমার? চিন্তিত কিন্তু চিন্তিত ভঙ্গিতে ফিরে তাকালো কিশোর। কি জানি, ঠিক বুঝতে পারছি না। আজব চরিত্র মনে হয়নি। আজব কিনা জানি না, তবে হাঁটার ভঙ্গি দেখলে ভার বলবে ওকে লোক। আবার চিন্তায় ডুবে গেল কিশোর। ঘরে যাওয়ার আগে কোথাও কিছু খেয়ে নিলে হয় না? গাড়ি চালাতে চালাতে আমরা আচমকা প্রশ্নটা ছুড়ে দিল মুসা। তা যায়, রাজি হলো কিশোর। রবিন বলল, আমারও খিদে পেয়েছে। এটা ফাস্টফুড শপ থেকে হালকা খাবার খেয়ে নিল ওরা। ফিরে এলো মোটেলে। ঘরের দরজা খুলে থমকে দাঁড়ালো কিশোর। দুজন বয়স্ক মানুষ বসে আছে, একজন পুরুষ আর একজন মহিলা। লোকটা খবরের কাগজ পড়ছে। মহিলা ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। মাফ করবেন, ভদ্রকণ্ঠে রবিন বলল, আপনারা বোধহয় ভুল জায়গায় ঢুকে পড়েছেন। হ্যাঁ, এটা আমরা ভাড়া নিয়েছি, বলল কিশোর। 7 বছর, 7 নম্বর। ফিরে তাকিয়ে হাসলো মহিলা। তোমরা নিশ্চয়ই 3 গোয়েন্দা। তোমাদের মালপত্র বের করে নিয়ে গেছে ম্যানেজার। অসুবিধে নেই, সব পাবে ওর কাছে। কেন নেবে কেন? কিশোর অবাক। আমরা এটা ভাড়া নিয়েছি, রেজিস্টারের নাম সই করে 24 ঘন্টার ভাড়াও অগ্রিম দিয়েছি। বলেই বসল। ওদেরকে প্রশ্ন করে লাভ নেই, ঠিকও হবে না, কারণ দোষটা ওদের নয়, যা করার ম্যানেজার করেছে। চাবি না দিলে ওরা খুলতে পারতো না। নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছে, কিছু একটা ঘটেছে, না হলে ম্যানেজারও এরকম করতো না। কি ঘটলো জানার জন্য উত্তেজিত হয়ে ম্যানেজারের অফিসে ছুটল 3 গোয়েন্দা। ওদের দিকে চড়া হাসি আটলো টেকো লোকটা। এসে এসো, সব ব্যবস্থা করে দিয়েছি আমি। মালপত্র তোমাদের ঘরে পৌঁছে গেছে। ভালো জায়গা পছন্দ করেছ, আগেই বলেছিলাম, কটেজ নাও। তবু আগে সাধারণ রুমটা দেখে নিয়ে ভালোই করেছ। নিজেরা বুঝে নিয়েছ। আমি চাপাচাপি করলে হাঁপতে জোর করে গছাতে চাইছি মানে? অবাক হয়ে লোকটার মুখের দিকে তাকিয়ে রইল কিশোর। যা করতে বলেছ তাই করেছি। তোমাদের মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে কটেজ ঠিক করে রুম থেকে তোমাদের মালপত্র বের করে এনে ওখানে পাঠিয়ে দিয়েছি। তাকে হাত বোলাতে বোলাতে বলল ম্যানেজার, যাও, সব ঠিকঠাক পাবে, একটা জিনিসও খোয়া যাবে না। এই সব দিকে আমার কড়া নজর। ম্যানেজারি করতে করতে চুল পাকিয়ে ফেললাম। টাকমাটা লোকটার মুখে চুল পাকানোর কথা শুনতে কেমন হাস্যকর লাগলো। মুসার তো সূত্রেই দিতে ইচ্ছে করলো। বরং বলুন, চুল খুশিয়ে ফেললাম, কিন্তু বলল না কিছু। চুপ করে রইল। বোকা হয়ে লোকটার দিকে তাকিয়ে রইল 3 জনে।
কি বলছি কিছুই বুঝতে পারছে না। বকবক করে চলেছে ম্যানেজার। কটেজ নিয়ে ভালো করেছে, আরামে থাকবে, শান্তিতে থাকবে, রুমের চেয়ে ভাড়াও তেমন বেশি না। অথচ দুটো জায়গার পার্থক্য অনেক। যে 3জন বন্ধুকে পাঠালে তোমরা, ওরা এসে মেসেজটা দিয়ে বলল আগের ঘরটা পছন্দ হয়নি তোমাদের, নিরিবিলি থাকতে চাও, একটা কটেজ যেন রেডি করে রাখি আমি, তা রেখেছি। তোমাদের আসতে দেরি হবে জেনেও এক মুহূর্ত সময় নষ্ট করিনি। বোল্ডাররা বিরক্ত হয় এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না। তা কটেজটা কোথায়? কিছুটা রেগে গিয়ে জানতে চাইল মুসা। ওর রাগটা বোধ হয় ধরতে পারল না ম্যানেজার। হাত তুলে ছোট ছোট বাড়িগুলো দেখিয়ে বলল, অসুবিধা নেই, খুব সুন্দর, কি দেখোই না। আবার ছুটল 3 গোয়েন্দা। কটেজের কাছে এসে জানালা দিয়ে দেখলো ভেতরে দাঁড়িয়ে আছে গাট্টাগুট্ট এক তরুণ, ওদের চেয়ে কয়েক বছর বড় হবে। ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকেই রেগে চিৎকার করে উঠল মোসা। এসবের অর্থ কি? ঘুরে দাঁড়ালো তরুণ। কালো একটা মুখোশ, মুখের ওপরের অংশ ঢাকা, বড় বড় ফুটো দিয়ে চোখ দুটো বেরিয়ে আছে। চটকা দিয়ে খুলে গেল একটা বড় আলমারির দরজা। তার ভেতর থেকে বেরিয়ে এলো আরও 4টে মুখোশধারী ছেলে। আরে হচ্ছেটা কি? কে আপনারা? চিৎকার করে উঠল রবিন। তার কথার জবাব দেওয়ার কোনো প্রয়োজন মনে করলো না ছেলেগুলো। 3জনকে মেঝেতে ফেলে চেপে ধরে বেঁধে ফেললো। বয়ে এলে তুললো একটা গাড়িতে। মোটেল থেকে বেরিয়ে মহাসড়ক ধরে কয়েক মাইল এগুলো গাড়িটা। তারপর মোড় নিয়ে একটা সরু রাস্তায় নামলো। সেটা ধরে মাইলখানেক এগোতে দেখা গেল রেল লাইন। 3 গোয়েন্দাকে বয়ে আনা হলো লাইনের ধারে। ছোট ছোট ঝোপঝাড় জন্মে আছে ওখানে। ওগুলোর জন্য রাস্তা থেকে লাইনটা ভালো মতো চোখে পড়ে না। 3টে তক্তায় ওদেরকে চিৎ করে বেঁধে ওগুলো লাইনের ওপর আড়াআড়ি ফেলে চলে গেল ছেলেগুলো। বিকেল শেষ হয়ে সন্ধ্যা নেমেছে অনেকটা আগেই। রাতের অন্ধকার এগিয়ে আসছে। ছেলেগুলো সরে যেতেই বাঁধন খোলার আপ্রাণ চেষ্টা চালালো 3 গোয়েন্দা। টানাটানি করতে করতে ঘেমে গেল। কপাল পেয়ে গড়িয়ে পড়ল ঘাম, কিন্তু বাঁধন ঢিল করতে পারল না এক চুলো। ঠিক এই সময় কলেজ কাঁপিয়ে দিয়ে দূরে শোনা গেল রেল ইঞ্জিনের বাঁশি। মাথা গড়িয়ে অসহায় দৃষ্টিতে একে অন্যের দিকে তাকাতে লাগলো 3জনে। প্রাণপণে আরেকবার বাঁধন খোলার চেষ্টা করে হাল ছেড়ে দিল। আর কোনো আশা নেই, কপালে মৃত্যুই আছে বুঝি। এবার এগিয়ে আসছে ইঞ্জিনের হাড়ির শব্দ। ওদের ধ্বংস করে দিতে ছুটে আসছে যেন এক ভয়াল দানব। আজকে অবশ্যই আসছে হাত পা। এসে গেছে, আর 100 গজ দূরেও নেই। শেষবারের মতো পরস্পরের দিকে তাকালো ওরা, যেন নীরবে শেষ বিদায় জানালো একে অন্যকে। এসে গেল ইঞ্জিন। তারপর যেন কোনো অলৌকিক কারণ ওদের গায়ের ওপর দিয়ে না গিয়ে কানফাটা ভয়ঙ্কর শব্দ আর প্রবল কম্পন তুলে পাশ দিয়ে চলে গেল। বেঁচে আছে, বিশ্বাস হতে চাইল না ওদের। কি করে ঘটল ঘটনাটা? ঘন্টার ঘট করে এখনো পার হচ্ছে একের পর এক মালবাহী ওয়াগন। থরথর করে কাঁপছে শরীর। বেঁচে গেছে এটা যখন বিশ্বাস হলো মুসার, বাঁধন খোলার চেষ্টা চাললো আবার সে। বড় ধাক্কাটা কেটেছে। ওদেরকে লাইনের ওপর ফেলে রেখে যাওয়ার পর এই প্রথম মাথাটা আবার ঠিকমতো কাজ করতে আরম্ভ করছে। আর চোখে অস্পষ্টভাবে দেখল লাইনের একটা মোটা পেরেকের চোখা মাখা বেরিয়ে আছে। শরীরটা আঁকাবাঁকা করে ঝাঁকাতে লাগলো সে। তিল তিল করে ওর মাথার টিকটি এগিয়ে চললো পেরেকের দিকে। অনেক কষ্ট করে লাইন আর পাথরের ঘষার শরীরে কয়েক জায়গায় চামড়া ছিঁড়ে কেটে অবশেষে হাতের বাঁধন পেরেকের কাছে নিয়ে যেতে পারল। দড়ি ঘষতে লাগলো পেরেকের সঙ্গে। 1 সুতায় 1 সুতা করে কাটতে লাগলো দড়িটা। আবার শোনা গেল ট্রেনের শব্দ। আরেকটা ট্রেন আসছে। একবার বেঁচেছে বলেই যে আবার বাঁচবে এমন সম্ভাবনা নেই। তাড়াহুড়ো শুরু করলো সে। অবশেষে যেন দীর্ঘ কয়েক যুগ পর দড়িটা কাটতে সক্ষম হলো। দড়িটা ছাড়িয়ে নিয়ে উঠে পড়ল সে। পকেট নাইফ বের করে পায়ের বাঁধন কাটলো। তারপর কেটে দিল কিশোরের হাতের বাঁধন। 3জনেই মুক্ত হয়ে সরে গেল লাইনের ওপর থেকে। অনেক কাছে এসে গেছে তৃতীয় ট্রেনটা।
বিমোর ভাব কাটেনি এখনো রবিনের। কবজি টলতে টলতে বলল, ওপারে আছি তো, না মরণের ওপারে চলে গিয়ে অদ্ভুত সব দৃশ্য দেখছি। চলে যেতাম যদি পাশের লাইনটা দিয়ে না যেত ট্রেনটা। কিশোর বলল, রক্ত চলাচল স্বাভাবিক করার জন্য হাত পা ছাড়ছে। চাঁদের আলোয় চকচক করছে কয়েক গজ দূরের আরেকটা লাইট। সেদিকে তাকিয়ে তারপর ওদের গায়ের কাছে লাইনটার দিকে চোখ ফিরিয়ে বলল সে, দেখো এটাই মরছে পড়া। তাতে কি? মুসার প্রশ্ন। এটা সাইড লাইন, জবাব দিল কিশোর। পুরানো, ব্যবহার হয় না। তার মানে আমাদের ভাগ্যের জোরে ওরা ভুল করে বাতিল লাইনে ফেলে গেছে আমাদের। আমার তো মনে হয় না। ধীরে ধীরে মাথা নাড়ল কিশোর। জেনে শুনে ইচ্ছে করে ফেলে গেছে, হয়তো কেবল ভয় দেখানোর জন্য, মারতে চায়নি। দাঁতে দাঁত চাপল মুসা। কায়দা মতো পেয়ে নি, ভয় দেখানো ওদের আমি বের করব। 5 জনের সঙ্গে পারবো না আমরা মুসা, মনে করিয়ে দিল রবিন। সে দেখা যাবে, ওরা আমাদের সঙ্গে এরকম করতেই থাকবে আর আমরা মুখ বুজে সহ্য করব। কিছুই না করে ছেড়ে দেব, এটা ভাবলে মহা ভুল করবে ওরা। কি করবে তাহলে? আপাতত মোটেলে ফিরে যাব, জবাব দিল কিশোর। লাইন ধরে কয়েক মিনিট হাঁটার পর সরু রাস্তাটা চোখে পড়ল ওদের। সেটা ধরে এগিয়ে এসে উঠল মহাসড়কে। রাতের বেলা জোয়ান ছেলে ছোকরা হাত তুললে গাড়িগুলো থামতে চায় না। সবাই বা টাকাটাকিতে ভয় পায়, তবে একজন ট্রাক ড্রাইভারের মনে হলো ছেলেগুলো খারাপ নয়। থামল সে। কোথায় যাবে জানতে চাইল। লিফট দিতে রাজি হলো। ড্রাইভারের পাশে গাদাগাদি করে বসলো 3 জনে। মুসার পাশের দরজাটা খোলা রাখতে হলো, নইলে বসা যায় না। তার অর্ধেকটা শরীর পেরিয়ে রইল। ড্রাইভার যখন গাড়ি চালাচ্ছে, নিচু স্বরে কিশোরের সঙ্গে কথা বলল রবিন। আচ্ছা, ওরা কোনো ভুল করেনি তো? ভুল করে আমাদের শাস্তি দিয়েছে হয়তো। স্কুলের তলাতলি হতে পারে। ভ্রুকুটি করল কিশোর। অন্ধকারে কারো চোখে পড়ল না সেটা। বলল, ভুল ওরা করেনি, ভয় দেখাতে চেয়েছে আমাদের, যাতে কেনারকে খোঁজাখুঁজি না করে আর লিংটন থেকে কেটে পড়ি আমরা। তার মানে তোমার ধারণা কেনারকে কিডন্যাপ করা হয়েছে? হয়তো কি অসম্ভব? হয়নি যে তেমন কোনো সূত্র তো এখনো পাইনি আমরা। ওদের আলোচনায় যোগ দিল না ড্রাইভার। বেশি কথা বলার মানুষ না সে। নীরবে গাড়ি চালিয়ে পৌঁছালো আর্লিংটনে। তাকে ধন্যবাদ দিয়ে নেমে পড়ল 3 গোয়েন্দা। সোজা রওনা হলো ম্যানেজারের অফিসে। টেকোকে ভালো মতো চেপে ধরার সময় হয়েছে এখন, ভারী গলায় বলল কিশোর। আমার কিছু প্রশ্নের উত্তর জবাব দিতে হবে, ওকে?